আমি আশাবাদী কেন কেন এখনো আশা রাখি? আশা রাখার কারণ হচ্ছে এইটাই যে মানুষ স্বপ্ন দেখে এবং স্বপ্ন না দেখলে মানুষ মানুষ থাকে না। আমার একটা বই বেরিয়েছে একটা কিছুদিন আগে, আমি সেই বইটার নাম দিয়েছি স্বপ্ন ছিল থাকবে। এই স্বপ্ন আছে বলেই আছি এখনো, স্বপ্ন টিকে থাকবে আছে বলেই। দ্বিতীয় কারণ হচ্ছে এই যে আপনারা এসছেন এখানে, এই যে আমরা সংহত হয়েছি, বিশেষ করে তরুণদের মধ্যে যে তারুণ্য দেখি এখনো, তারা যে এখনো এই বিরূপ পরিবেশের মধ্যে প্রতিবাদ করে, তার সেইটা দেখে আশাবাদী হই। তারুণ্যকে রাষ্ট্র সবচাইতে বেশি ভয় করে এবং তারুণ্যকে নষ্ট করার জন্য যত রকম কায়দা আছে সব করছে। আপনি ভাবতে পারবেন যে 30-35 বছর ধরে আমাদের সেই ছাত্র সংসদ, ডাকসু, হল ইউনিয়ন, এগুলোর কোনো নির্বাচন নেই এবং দেশে গণতান্ত্রিক সরকার আছে। এইটি হচ্ছে তারুণ্যকে ভয় করা। এই রাষ্ট্রীয় উপনিবেশের যে চরিত্র, ঔপনিবেশিক শাসনের যে চরিত্র, সেটা তো আমরা জানি। ঔপনিবেশিকরা কি করে? তারা লুণ্ঠন করে, তারা শোষণ করে এবং এই লুণ্ঠন ও শোষণের মধ্য দিয়ে যা পায় সেটা পাচার করে দেয়। বাংলাদেশেও সেই ঘটনা চলছে যে এইখানে ধনী যারা, তারা ধন উপার্জন করেছেন নিজেদের শ্রম দিয়ে নয়, যারা শ্রম দিয়েছে তাদের শ্রমের উদ্বৃত্ত অপহরণ করে, এবং সেইটা ঘটেছে লুণ্ঠনের মধ্য দিয়ে। ব্যাংক থেকে লুণ্ঠন, ভূমি দস্যুতা, নদী দস্যুতা, বৃক্ষ দস্যুতা, নানান ধরনের দস্যুতার মধ্য দিয়ে ঘটেছে এবং সেই লুণ্ঠনের টাকা, দস্যুতার টাকা, লুণ্ঠনের টাকা তারা বিদেশে পাচার করে দিয়েছে। ঠিক আগে শাসকরা যেমন ছিল, বাংলাদেশের ধনীরা ওই পুঁজিবাদী দীক্ষায় দীক্ষিত এবং তারা ওই রকম ঔপনিবেশিকতার মধ্যে চর্চরণী করছে। আমাদের বাবার বিশ্বাস ছিল যে মিশনারি স্কুলেই সবচেয়ে ভালো পড়াশোনা হয়। তো কলকাতাতে তিনি মিশনারি স্কুলে আমাদের দুই ভাইকে ভর্তি করেছিলেন। ঢাকাতে এসেও মিশনারিদের স্কুলে, ওই সেন্ট গ্রেগরি স্কুলে ভর্তি করলেন। ওই স্কুল কলেজ হলো, আবার আমাকে ওই কলেজেই রেখে দিলেন। ঠিক আছে, কলেজে রেখে আসছেন। কলেজের ফাদার মার্টিন আমাদের ইংরেজি পড়াতেন, খুব ভালো তরুণ, 30 বছরও বয়স হয়নি। তিনি আমাদেরকে দিয়ে টেম্পেস্ট অভিনয় করালেন, একেবারে শেক্সপিয়ারের মূল নাটক থেকে। একেবারে তিনি আমি তখন ক্যালিবানের ভূমিকায় আমি অভিনয় করেছিলাম এবং ক্যালিবানের সেই কবিতা, সেই বিদ্রোহ, সেই বিক্ষোভ, সেইটি আমার এত সুন্দর ভালো লেগেছিল, নিজের মধ্যে এমন আলোড়ন সৃষ্টি করেছিল। আর যারা শ্রোতা ছিল তাদের মধ্যে আলোড়িত করেছে আমাদের এই অভিনয়। একদিন হওয়ার কথা ছিল, সেটা 2 দিন ধরে হয়েছে, স্কুলের মাঠে হয়েছে। এর মধ্যে রাষ্ট্রভাষা আন্দোলন চলে এসছে। রাষ্ট্রভাষা আন্দোলনে অজিত কুমার গুহ গ্রেপ্তার হয়েছেন। অজিত স্যার আমাদের শিক্ষক ছিলেন, বাংলার শিক্ষক। তিনি সাহিত্য পড়াতেন, অসাধারণ শিক্ষক ছিলেন এবং তার সাহিত্য পাঠে আমরা মুগ্ধ হতাম, মুগ্ধ থাকতাম। তো তিনি গ্রেপ্তার হয়েছেন। ওই বছর আমি আইএ পরীক্ষা দিচ্ছি। তো আইএ পরীক্ষার অ্যাডমিট কার্ড নিতে আমি গেছি। ফাদার মার্টিনের সাথে গেটে দেখা। আমি খুব বিষণ্ণ মুখে ফাদার মার্টিনকে বললাম যে আমাদের অজিত স্যার তো অ্যারেস্ট হয়েছেন। ফাদার মার্টিন খুব কাছে এসে একটু চুপি চুপি গলার মধ্যে বলে, ডু ইউ নো হি ওয়াজ এ কমিউনিস্ট। তো আমি বেশ কেঁপে উঠলো যে তারই কলিগ, বন্ধু, খুবই বন্ধুত্ব দুজনের মধ্যে, সাহিত্যের অধ্যাপক, তাকে তিনি বলছেন যে কমিউনিস্ট, সেজন্য জেলে গেছে। এই যে যেন ভালোই হয়েছে। এইটা ছিল আধুনিকতার চরিত্র, যে আধুনিকতার মধ্যে এই সমাজতন্ত্র বিরোধিতা, সেইটি ছিল প্রবল এবং অত্যন্ত প্রবল। এবং এই আধুনিকতার মধ্য দিয়ে আমরা মানুষ হচ্ছি। আপনারা সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা পড়েছেন।
সৈয়দ অলিউল্লাহ অত্যন্ত মেধাবান ছিলেন। 50 বছরও তার বাঁচেননি, 50 বছর আগেই তিনি মারা গেছেন। অলিউল্লাহর বিখ্যাত গল্প হচ্ছে নয়নতারা। সেটা হচ্ছে দুর্ভিক্ষ নিয়ে, ওই 50-এর দুর্ভিক্ষ, সেইটাই নিয়ে। তারপরে তার লেখা বই হচ্ছে লাল সালু, 1948 সালে বেরিয়েছে। এখন লাল সালুতে তিনি কি দেখছেন? এই অসামান্য লেখক দেখছেন, অল্প বয়স, 25 বছর বয়স, তিনি দেখতে পাচ্ছেন যে এখানে ধর্ম নিয়ে ব্যবসা হবে, এখানে রাজনৈতিক শক্তি ব্যবহার করবে, ধর্মকে ব্যবহার করবে। মজিদ এখানে একটা ভুয়া দরবেশ যে একটা কবরকে দরবেশের কবর বানিয়ে সেটাকে সে অত্যাচার করবে মানুষের উপরে। ফসলের চাইতে টুপির সংখ্যা বেশি, অবস্থা এরকমই খারাপ যে টুপির সংখ্যা বেশি। তো মজিদ শেষ পর্যন্ত কিন্তু পরাজিত হলো কার কাছে? পরাজিত হলো তার দ্বিতীয় স্ত্রীর কাছে, কিশোরী। তাকে বিয়ে করেছিল, দেখা গেল ঝড়ের রাতে সব তছনছ হয়ে গেছে। কিশোরীটাকে যখন গেছে মাজারে, যে দেখে তার কিশোরী স্ত্রী কবরের উপর পা তুলে দিয়ে ঘুমাচ্ছে। সেই কবরের উপর, এইখানে তিনি পরাজিত হয়ে গেলেন। এটা ওয়ালিউল্লাহ দেখলেন। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।